জাতিসংঘ নামটা শুনলেই আমাদের মাথায় আসে বিশ্বের সবচেয়ে বড় আর প্রভাবশালী এক সংগঠনের ছবি, যেখানে 193টা দেশ একসাথে বসে কোনো সিদ্ধান্ত নিলে তার প্রভাব পড়ে পুরো বিশ্বের ওপর। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল বিশ্ব সংসদের সভাগুলো কে পরিচালনা করেন? যখন নিউ ইয়র্কের সদর দপ্তরে পৃথিবীর সব দেশের রাষ্ট্রপ্রধান আর বাঘা বাঘা কূটনীতিকরা এক হন, তখন সভাপতি চেয়ারটাতে কে বসেন? কিভাবে প্রতি বছর 193টা দেশ থেকে একজনকে এই সম্মানসূচক পদের জন্য বেছে নেওয়া হয়? প্রক্রিয়াটা কি গোপন ব্যালটে হয় নাকি অন্য কোনো মজার উপায়ে? চলুন আজ বিশ্ব পরিচিতির এই ভিডিওতে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের আদ্যপান্ত সম্পর্কে জেনে আসি। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা জানব সভাপতির পদটা আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট অব দ্য জেনারেল অ্যাসেম্বলি বা পিজিএ আর মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কিন্তু এক ব্যক্তি নন। মহাসচিব হলেন জাতিসংঘের প্রশাসনিক প্রধান, যিনি পুরো সংস্থার দৈনন্দিন কাজ সামলান। অন্যদিকে সাধারণ পরিষদের সভাপতির ভূমিকাটা অনেকটা আমাদের দেশের জাতীয় সংসদের স্পিকারের মতো। জাতিসংঘের নিয়ম অনুযায়ী সভাপতির মূল কাজ হল সাধারণ পরিষদের অধিবেশনগুলোতে সভাপতিত্ব করা, আলোচনা পরিচালনা করা এবং শৃঙ্খলা বজায় রাখা। তিনিই ঠিক করেন কে কখন কথা বলবেন, বিভিন্ন বিতর্কের মোড় কোন দিকে যাবে এবং আলোচনা শেষে সিদ্ধান্ত ঘোষণা করেন। যদিও তার সরাসরি কোনো নির্বাহী ক্ষমতা নেই এবং তিনি কোনো দেশের ওপর নিজের মত চাপিয়ে দিতে পারেন না, তার ভূমিকা কিন্তু মোটেও কম গুরুত্বপূর্ণ নয়। একজন দক্ষ সভাপতি আলোচনার গতিপথকে প্রভাবিত করতে পারেন, বিভিন্ন দেশের মধ্যে মধ্যস্থতা করে বিবাদ মেটাতে পারেন এবং জরুরি আন্তর্জাতিক বিষয়গুলোকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে পারেন। সভাপতির সবচেয়ে বড় শক্তি হল তার নিরপেক্ষতা। নিয়ম অনুযায়ী নির্বাচিত হওয়ার পর মূলত কোনো নির্দিষ্ট দেশের প্রতিনিধি হিসেবে কাজ করে না, সব সদস্য রাষ্ট্রের সভাপতি হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। যদিও তিনি তার দেশের সাথে রাজনৈতিকভাবে যুক্ত থাকেন, দায়িত্ব পালনের সময় তার ইমপার্শিয়ালিটি বা নিরপেক্ষতাই সবচেয়ে বড়। এই আস্থার কারণেই তার পদটি এতটা সম্মানজনক। এখন জানব জাতিসংঘের ভৌগোলিক আবর্তনের রহস্য নিয়ে। প্রশ্ন হলো 193টা দেশ থেকে কি যে কেউ সভাপতি পদের জন্য দাঁড়াতে পারেন? এখানেই আসে জাতিসংঘের একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রথা, ভৌগোলিক আবর্তন বা জিওগ্রাফিক্যাল রোটেশন। জাতিসংঘের সদস্য দেশগুলোকে 5টি ভৌগোলিক দলে ভাগ করা হয়েছে। নাম্বার 1 আফ্রিকান গ্রুপ, যেখানে প্রায় 54টি সদস্য দেশ রয়েছে। নাম্বার 2 এশিয়া প্যাসিফিক গ্রুপ, যেখানে প্রায় 53টি সদস্য দেশ রয়েছে। নাম্বার 3 পূর্ব ইউরোপীয় গ্রুপ, যেখানে প্রায় 23টি সদস্য দেশ রয়েছে। নাম্বার 4 লাতিন আমেরিকান ও ক্যারিবীয় গ্রুপ, যেখানে প্রায় 33টি সদস্য দেশ রয়েছে। এবং নাম্বার 5 ইউরোপীয় ও অন্যান্য রাষ্ট্র গ্রুপ, যেখানে প্রায় 29টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশও আছে। জাতিসংঘে বহু বছর ধরে একটি প্রথা চলে আসছে যে সভাপতির পদটি প্রতি বছর এই 5টি গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে ঘুরতে থাকবে। মানে যদি এক বছর সভাপতির পদ আফ্রিকান গ্রুপের জন্য বরাদ্দ থাকে, তাহলে পরের বছর সেটা এশিয়া প্যাসিফিক বা অন্য কোনো গ্রুপের কাছে যাবে। এই ঘূর্ণন নীতির কারণে জাতিসংঘের নেতৃত্ব সব অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এবং কোনো একটি নির্দিষ্ট অঞ্চল যেন বারবার এই পদে না আসে সেটাও নিশ্চিত করা যায়। যেমন জাতিসংঘের 78তম অধিবেশনের সভাপতি ছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর ডেনিস ফ্রান্সিস, যিনি লাতিন আমেরিকান ও ক্যারিবীয় গ্রুপ থেকে এসেছিলেন। হ্যাঁ, এই গ্রুপে ক্যারিবীয় দেশগুলোও অন্তর্ভুক্ত। এর পরের বছর অর্থাৎ 79তম অধিবেশনের জন্য সভাপতির পদটি আফ্রিকার জন্য নির্ধারিত ছিল। আফ্রিকান গ্রুপের পক্ষ থেকে ক্যামেরুনের ফিলিংমান ইয়াংকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়, যিনি পরে সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনের সভাপতি ছিলেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। 1986 সালে জাতিসংঘের 41তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি ছিলেন একজন তুখোড় ও অভিজ্ঞ কূটনীতিক এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে তিনি প্রার্থী হয়েছিলেন এবং তার এই নির্বাচন ছিল বাংলাদেশের জন্য এক বিরাট কূটনীতিক সাফল্য। এই ঘটনা বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এবং প্রমাণ করে যে একটি নতুন দেশও তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্বকে পথ দেখাতে পারে। হুমায়ুন রশিদ চৌধুরী সেই নির্বাচন আজও বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তার সভাপতিত্বের সময়ে জাতিসংঘে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং তিনি উন্নয়নশীল দেশগুলোর অধিকার নিয়ে জোরালো ভূমিকা রাখেন। তার সভাপতিত্বের সময়ই 4 ডিসেম্বর 1986 সালে
সাধারণ পরিষদ উন্নয়নের অধিকার সংক্রান্ত ঘোষণা বা ডিক্লারেশন অন দ্য রাইট টু ডেভেলপমেন্ট গ্রহণ করে, যা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ২০২৬ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে ১ বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে জয়লাভ করেন। এভাবেই চক্রাকারে চলতে থাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদবিন্যাস। এখন আমরা জানব প্রার্থী হওয়ার যোগ্যতা ও মনোনয়ন সম্পর্কে। যখন কোনো একটি বছরের জন্য সভাপতির পদ কোনো আঞ্চলিক গ্রুপের জন্য নির্ধারিত হয়, তখন সেই গ্রুপের দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। সাধারণত দেশগুলো পর্দার আড়ালে আলোচনা করে একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার চেষ্টা করে, যাকে বলা হয় ঐক্যমত্যের প্রার্থী বা কনসেনসাস ক্যান্ডিডেট। কোনো দেশ তাদের সবচেয়ে অভিজ্ঞ কূটনৈতিক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে এই পদের জন্য প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারে। প্রার্থীর কূটনৈতিক অভিজ্ঞতা, আন্তর্জাতিক মহলে পরিচিতি এবং বিভিন্ন দেশের সঙ্গে তার সম্পর্ক এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। আঞ্চলিক গ্রুপগুলো চেষ্টা করে নিজেদের মধ্যে ভোটাভুটি এড়িয়ে যেতে। যদি গ্রুপের সব দেশ একজন প্রার্থীর ব্যাপারে একমত হয়, তাহলে সেই প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সাধারণ পরিষদের গ্রুপের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থাপন করা হয়। এই প্রক্রিয়াটা জাতিসংঘের ভেতরের কূটনীতির এক দারুণ উদাহরণ, যেখানে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে। তবে সবসময় যে এমনটা হয় তা কিন্তু নয়। মাঝে মাঝে একটি গ্রুপ থেকে একাধিক দেশ প্রার্থী দিয়ে বসে, তখন গ্রুপের ভেতরেই প্রতিদ্বন্দ্বিতা হয়, যা শেষ পর্যন্ত সাধারণ পরিষদের চূড়ান্ত ভোটে গড়ায়। এখন জানব চূড়ান্ত নির্বাচন ও ভোটাভুটি সম্পর্কে। প্রতি বছর জুন মাসের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বিখ্যাত জেনারেল অ্যাসেম্বলি হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের নিয়ম অনুযায়ী নির্বাচন হয় গোপন ব্যালটের মাধ্যমে। এর মানে হলো কোন দেশ কাকে ভোট দিল তা কখনোই প্রকাশ করা হয় না। নির্বাচনের প্রক্রিয়াটা বেশ সহজ। ঐক্যমত্যের ক্ষেত্রে যদি আঞ্চলিক গ্রুপ থেকে মাত্র একজন প্রার্থী থাকেন, তাহলে সাধারণত আর ভোটেরই দরকার হয় না। সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যাকে বলা হয় বাই অ্যাক্লামেশন। তখন সব দেশের প্রতিনিধিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান, যা জাতিসংঘের ঐক্যের একটি দারুণ প্রতীক। সাম্প্রতিককালে বেশিরভাগ সভাপতি এভাবেই নির্বাচিত হয়েছেন। আর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যদি একটি গ্রুপ থেকে একাধিক প্রার্থী থাকেন, তখন গোপন ব্যালটে ভোটাভুটি হয়। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকের একটি করে ভোট থাকে। নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বা সিম্পল মেজরিটি অর্জন করতে হয়, অর্থাৎ মোট বৈধ ভোটের অর্ধেকের চেয়ে অন্তত একটি ভোট বেশি পেতে হয়। এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলো বেশ বিরল এবং যখন হয় তখন তা জাতিসংঘের ভেতরে চাপা উত্তেজনা আর রাজনৈতিক বিভাজনকে সামনে নিয়ে আসে। পুরো প্রক্রিয়াটা সংক্ষেপে বললে, প্রথমে ভৌগোলিক আবর্তন নীতির মাধ্যমে একটি অঞ্চল সভাপতির পদের জন্য নির্ধারিত হয়। এরপর সেই অঞ্চলের দেশগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একজন প্রার্থীকে মনোনীত করে। সবশেষে সাধারণ পরিষদের সব সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন হয়, যা বেশিরভাগ সময়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে থাকে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির নির্বাচন প্রক্রিয়াটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা জাতিসংঘের মূল নীতিরই এক চমৎকার প্রতিফলন, যেখানে সব রাষ্ট্রের সমান অংশগ্রহণ আর ভৌগোলিক বৈচিত্র্যকে সম্মান জানানো হয়। যদিও এই পদের ক্ষমতা সীমিত, একজন যোগ্য ও নিরপেক্ষ সভাপতি বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন আর সহযোগিতার পথে দারুণ ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। জাতিসংঘের সদর দপ্তর যেখানে অবস্থিত, সেই বিশ্বনগরী নিউ ইয়র্ক সম্পর্কে জানতে দেখুন বিশ্ব পরিচিতির এই ভিডিওটি। জাতিসংঘের আরও কোনো প্রক্রিয়া, যেমন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন বা মহাসচিব নির্বাচন নিয়ে যদি বিস্তারিত জানতে চান, তাহলে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এমন বিশ্লেষণধর্মী আলোচনা আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।